আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্ট এবং এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জেনারেল ম্যাথের যে প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা অধ্যায়ের যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর পর তোমাদের বাস্তব সংখ্যার যে বিভিন্ন ভাগ আছে, এই ভাগ নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। চলো আমরা প্রথমেই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করার আগে, বাস্তব সংখ্যারও আগে, অর্থাৎ বাস্তব সংখ্যার বিপরীত শব্দ অবাস্তব সংখ্যা, তাহলে প্রথমে আগে আমরা অবাস্তব সংখ্যাটা কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যদিও আমাদের নবম দশম শ্রেণীতে অবাস্তব সংখ্যার কোনো আলোচনা নেই, তারপরেও যেহেতু বাস্তব সংখ্যা আমরা আলোচনা করতেছি, সুতরাং বাস্তব সংখ্যার পাশাপাশি অবাস্তব সংখ্যা কিরকম এটা একটু ধারণা থাকা তোমাদের উচিত বলে আমি মনে করি। তাহলে আসো অবাস্তব সংখ্যাটা কি, অর্থাৎ অবাস্তব সংখ্যা বা এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। আচ্ছা, অবাস্তব সংখ্যা সোজা কথায় তুমি এইটুকু কনসেপ্ট রাখো, সেটা হচ্ছে এই, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল সংখ্যাকে অবাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো ঋণাত্মক সংখ্যা ধরো -2, মাইনাস ধরো 3, তারপরে -5, এই যে -5, তাহলে এই সংখ্যাগুলো তো ঋণাত্মক সংখ্যা। মানে এই সংখ্যাগুলোর যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ এই যে রুট দিই এই সংখ্যাগুলোর উপরে, এই সংখ্যাগুলোর উপরে যদি আমরা রুট দিই, তাহলে এই সংখ্যাগুলোকেই আমরা বলবো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, যেভাবেই লেখো না কেন। তাহলে এইটা সমান লেখা যায় আসলে এই যে 2i, আইতে ইমাজিনারি নাম্বার, আইকে বলা হয় ইমাজিনারি নাম্বার। তাহলে এই যে এই কাল্পনিক সংখ্যারও আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। সেটা তোমাদের উপরের ক্লাসের বিষয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকশনে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই দুইটা অধ্যায় প্রথমেই পাবা তুমি। মানে হায়ার ম্যাথের প্রথম অধ্যায় হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তাহলে অনুরূপ ভাবে এটা আমরা পাবো এরকম ভাবে 3i, আবার এটা পাবো আমরা 5i। তাহলে অবাস্তব সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে বাস্তব সংখ্যা আলোচনা করার আগে অবাস্তব সংখ্যা জিনিসটা কি, এটা দেখতে কেমন, এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা এসে গেল। তাহলে মোট কথা হচ্ছে যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল সংখ্যাকে আমরা কি বলবো, অবাস্তব সংখ্যা বলবো। আচ্ছা, এখন আমাদের মূল টপিক যেটা, সেটাতে ফিরে আসি, আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যার বর্গমূল নয়, সেই সংখ্যাগুলোকেই তো তাহলে আমরা বাস্তব সংখ্যা বলবো। অর্থাৎ যে সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূল নয়, এই ধরনের সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। আর বাস্তব সংখ্যার সংজ্ঞা সোজা কথায় বলা হয় মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ বাস্তব সংখ্যা দুইটা সংখ্যা দ্বারা গঠিত, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই মূলদ এবং অমূলদ সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে বাস্তব সংখ্যা কিন্তু বলা যায়। আমি কি বুঝতে পারছি? আচ্ছা আসো, তাহলে বাস্তব সংখ্যার প্রথম যে সংখ্যা, আমরা বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস করব। এই বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে প্রথম সংখ্যা তোমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমেই এই যে বাস্তব সংখ্যা আমরা লিখব, প্রথমে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার প্রথম সংখ্যাটা আমরা লিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বুঝতেই পারছো, স্বাভাবিক মানে নরমাল বা ন্যাচারাল, যে নামে ডাকে না কেন। তাহলে এখানে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল নাম্বার, MBER, ন্যাচারাল নাম্বার। এই জন্য স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের N দ্বারা প্রকাশ করা হয়, এটাকে N দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতেই পারি। এখন এই যে স্বাভাবিক সংখ্যাকে যে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে এই সেটের উপাদানগুলো কেমন হবে
সেটাই তো স্বাভাবিক সংখ্যা আসলে আলটিমেটলি। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এরকম, তুমি এটাকে বলবা গণনাকারীর সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ একটা বাচ্চা বা একটা সন্তান যখন গণনা করা শেখে, সে কিন্তু প্রথমেই কিন্তু শূন্য শেখে না, বা -1 -2 বা -3 এরকম কোনো সংখ্যা শেখে না। কিন্তু সে কিন্তু প্রথমেই শেখে যখন ইংরেজিতে গণনা করেছে, যদি আমরা ইংরেজি বলি তাহলে সে কিন্তু প্রথমে জিরো বলতে শেখে না, বা -1 -2 -3 এই টাইপের গণনা করা কিন্তু তাকে তার বাবা মা তাকে কিন্তু শেখায় না। তাহলে তাকে কি শেখায়? তাহলে তাকে শেখানো হয় প্রথমেই, সে যদি গণনা করতে চায় বা গণনা করা শেখাতে চায় একজন মানে বাচ্চাকে, তাহলে তাকে কিন্তু 1 দিয়ে শুরু করা হয়। 1 2 3 4 5 6 এইভাবে একটা বাচ্চাকে সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যার গণনা পদ্ধতি মানে শেখানো হয়। তাহলে বোঝা গেল এইখানে যে সংখ্যাগুলো নিয়ে গণনা করা হয় সেই সংখ্যাগুলোকেই কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা বলতে পারি যে গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর গণনাকারী সংখ্যা কোনগুলা? তাহলে গণনা করা শুরু হয় এমন সংখ্যা হচ্ছে প্রথমে 1। তাহলে স্বাভাবিক সংখ্যার প্রথমেই হচ্ছে 1, তারপরে 2, এরপরে 3 4 5 6 7, এইভাবে তোমার অসীম পর্যন্ত চলতেই থাকবে। কারণ স্বাভাবিক সংখ্যা শুরু আছে, শুরু করে থেকে শুরু জাস্ট 1 থেকে শুরু, বাট এর শেষ নেই, অসীম পর্যন্ত চলবে। এজন্য তোমার স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। দেখো এই যে সেটের মধ্যে আমি 7টা উপাদান 7টা স্বাভাবিক সংখ্যা লিখছি, লেখার পরে ডট ডট দেওয়া হয়েছে, কিন্তু এইখান থেকে বোঝা গেল যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে অসীম সেট। আচ্ছা, তাহলে এখন এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে তুমি দেখো এর মধ্যে কিন্তু শূন্য নেই, মানে জিরো নেই, কিন্তু তার মানে জিরোকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। আচ্ছা, তারপরে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যাও নেই, তার মানে স্বাভাবিক সংখ্যার শুরুই কিন্তু 1 থেকে 1 2 3 4 5 এরকম। আমি যদি এরকম একটা তোমাকে উদাহরণ দেই, দেখো তোমার এই যে বডিটা যদি জিরো ধরো, আর তোমার এই ডান হাতটা তুমি ধরবা, ডান হাতের এদিকে 1 থেকে শুরু 1 2 3 4 5 এভাবে চলবে, অর্থাৎ তোমার ডান হাতটা স্বাভাবিক সংখ্যা। আর তোমার এই যে বডি মানে দেহটা, এটা যদি শূন্য ধরো, আর বাম হাতটা এদিকে কিন্তু ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এই যে তোমার বডি বাদ দিয়ে ডান হাত এইদিকে কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর তুমি কিন্তু শূন্য মানে জিরো, আর তোমার বাম হাত কিন্তু তোমার ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাটা কিন্তু তোমার যে তোমার অর্গান মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানে মানে ডান হাতের মানে হাতের চিন্তা করো, তাহলে তোমার এই ডান হাতটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কিন্তু ধনাত্মক সংখ্যাও বলতে পারি, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায়। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো আমরা স্বাভাবিক সংখ্যাকে। এখন দেখো এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার বেশ কিছু সংখ্যা আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখো 1 3 5 7 এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি সংখ্যা আছে দেখি। স্বাভাবিক সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা আছে, বিজোড় বিজোড় সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি সংখ্যা আছে সেগুলো আমরা একটা তালিকা করব। এর মধ্যে বিজোড় সংখ্যা আছে। তারপরে দেখো এদিকে 2 4 6 8 10, তার মানে কি কি সংখ্যা আছে? এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই যে এগুলো জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা গেল। এরপরে আরো কি কি সংখ্যা আছে দেখো। এই যে এইবার যদি আমি এই টাইপের সংখ্যাগুলো নেই, ধরো 2 3 5 7, এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তুমি জানো মৌলিক সংখ্যা তাদেরকেই বলা হয় যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 1 এবং এই 2 ছাড়া এই সংখ্যার আর কোনো ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক নেই। এই কারণে এই 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2। একমাত্র 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যেটা জোড়, আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এই যে 2 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা, তাহলে এগুলোও কিন্তু এই স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে কি আছে সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে আর একটা সংখ্যা কি? মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে। আর কি সংখ্যা আছে? তাহলে দেখো 4 6, তারপরে 9 10 12 15 এই সংখ্যাগুলোকে কিন্তু ভাঙানো যায়। অর্থাৎ যে সংখ্যাকে
ভাঙলে দুই বা ততোধিক সংখ্যা পাওয়া যায় বা দুই বা ততোধিক মৌলিক সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাকে কিন্তু আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু যৌগিক সংখ্যাও আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যৌগিক সংখ্যা। যৌগিক যৌগিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে এই যে বিজোড় সংখ্যা পাইছো, জোড় সংখ্যা পাইছো, মৌলিক সংখ্যা পাইছো, যৌগিক সংখ্যা পাইছো, এরপরে তুমি আরো কিছু যেমন বিভিন্ন সংখ্যার গুণনীয়ক সংখ্যাও পাওয়া যাবে বা গুণিতক সংখ্যাও পাওয়া যাবে, এই সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা প্রকাশ করব। আর স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়? এই স্বাভাবিক সংখ্যার অপর নাম তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার অপর নাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে যেহেতু জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড, তাহলে এইটাকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার অপর নাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়, আর এই পূর্ণ সংখ্যাটা কেমন? ধনাত্মক, এই কারণে জেড প্লাস, এইভাবে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে মোটামুটি স্বাভাবিক সংখ্যার শ্রেণীবিন্যাস। আশা করি বুঝতে পারছো এই স্বাভাবিক সংখ্যার বিষয়টা। তাহলে প্রথম থেকে আরেকবার রিভিউ হয়ে যাক। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ যে সংখ্যা নিয়ে একটা বাচ্চা বা একটা শিশু গণনা করা শেখে, সেই ধরনের সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তাহলে কোন ধরনের সংখ্যা নিয়ে একটা সন্তান যখন গণনা করতে শেখে, তখন কোন ধরনের সংখ্যা নিয়ে গণনা করে? নিশ্চয়ই 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে এই টাইপের সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। আর স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে তোমার জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, গুণনীয়ক, কোনো একটা সংখ্যার গুণনীয়ক সংখ্যা বা কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে পাবো। বাট স্বাভাবিক সংখ্যার কোথাও কিন্তু 0 বা 0 পাওয়া যাবে না, এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যাও থাকবে না। সুতরাং এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। আর এই স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলার পাশাপাশি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, এই কারণে এটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে যেহেতু জেড দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে জেড প্লাস দ্বারা সূচিত করা হয়। তো স্বাভাবিক সংখ্যা তোমার একটা পার্ট, বাস্তব সংখ্যার একটা পার্ট গেল স্বাভাবিক সংখ্যা। এরপরে আসো আমরা এবারে এই বাস্তব সংখ্যার আর একটা গুরুত্বপূর্ণ সংখ্যা সেটা আলোচনা করব। সেটা আমি যদি এই পাশে লিখি, এই পাশে দেখো এখানে পূর্ণ সংখ্যা। এবার আমরা পূর্ণ সংখ্যা গণনা করব, মানে পূর্ণ সংখ্যাটা কি সেটা বুঝবো। তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলছি যে তোমার শরীরের ডান হাতটা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা। ডান হাত স্বাভাবিক সংখ্যা, আর তুমি কি? তুমি শূন্য। আর বাম হাত কি? বাম হাত হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা। তাহলে ডান দিকে ডান হাত ধনাত্মক, বাম হাত ঋণাত্মক, আর তুমি হচ্ছে শূন্য। তাহলে তোমার শরীর, মানে তোমাক বলতে কিন্তু বোঝায় তোমার বাম হাত, ডান হাত, বাম হাত, এবং তোমার এই বডিটা সহ কিন্তু তুমি একটা মানুষ। তাহলে তুমি টোটাল যে মানুষ, এই মানুষটাই কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ অর্থাৎ তোমার হচ্ছে শূন্য সহ, মানে তুমি সহ, তোমার এই বডিটা সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে কিন্তু শুধু শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, এটা বললে কিন্তু ভুল হবে। কারণ পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ মানে পুরোটাই, গোটাটাই। এখানে কিন্তু খণ্ড মানে রাখার কোনো সুযোগই নেই। তার মানে এখানে বলতে হবে তোমার অখণ্ড। এখানে কোনো ভগ্নাংশ আসার কোনো সুযোগই নেই। ভগ্নাংশ মানে কি? খণ্ড। তাহলে ভগ্নাংশ নয়, পুরোটাই চাই আমার, অর্থাৎ গোটাটাই। এই জন্য এটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার এক্স্যাক্টলি সংখ্যাটা হচ্ছে শূন্য সহ, মানে তুমি সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে জেড, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার নাম্বার, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড, এই যে পূর্ণ সংখ্যাকে আমরা, এই পূর্ণ সংখ্যার সেটকেও আমরা, পূর্ণ সংখ্যাকেও আমরা সেটের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক। তার মানে কি? এই যে এদিকে লক্ষ্য করো আমার হাতের দিকে, তাহলে এই দিকে যদি ঋণাত্মক হয়,
তাহলে -1, আমি তো 0, তুমি তোমার বডিটা 0, তারপরের পার্টটা কি -1 -2 -3, এইভাবে অসীম ভাবে চলতে থাকবে না? তার মানে অসীম ভাবে আস্তে 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 -2 -1 তারপরে 0 এরকম। তার মানে এই দিকে দেখো, এই যে অসীম ভাবে আসতেছে আসতেছে আসতেছে, আমি যদি এখানে 3 থেকে লেখা শুরু করি তাহলে -3, তারপরে কি -2, তারপরে -1, এরপরে 0, মানে তোমার কাছে চলে আসলো, তোমার বডিটা চলে আসলো। এরপরে তোমার কিন্তু ডান হাতের দিকে যাওয়া, তাহলে 1 2 3, এইভাবে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত যেতে থাকবে। এইটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক তোমার অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে দেখো যে সংখ্যাগুলো আমরা লিখছি বা আমি লিখছি, সেটা কিন্তু হইতে পারে ধনাত্মক, হইতে পারে ঋণাত্মক, বাট কোথাও কিন্তু অখণ্ড মানে খণ্ড সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা লিখিনি আমি। সুতরাং এই সবগুলো কিন্তু অখণ্ড সংখ্যা। আচ্ছা, এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে দেখো ঋণাত্মক সংখ্যাও আছে, ধনাত্মক সংখ্যাও আছে, শূন্য শূন্য আছে। তাহলে এই কারণে দেখো এই যে এই পূর্ণ সংখ্যাটা কিন্তু আসলে তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে, যে টাইপের সংখ্যাগুলো আছে, তার চেয়ে কিন্তু পূর্ণ সংখ্যাতে বেশি আছে। তার মানে কি, এই যে তোমার এই সকল তোমার মানে স্বাভাবিক সংখ্যায় কিন্তু তুমি পূর্ণ সংখ্যা বলতে পারো, কারণ এই সবগুলো উপাদান কিন্তু এর মধ্যে আছে। বাট এর মধ্যে আরো এক্সট্রা কিছু উপাদান বেশি আছে যেগুলো এর মধ্যে নাই। তাহলে কি কি উপাদান বেশি আছে? যেমন এই যে 0 থেকে, এই যে দেখো এই যে 0 থেকে, এই 0 থেকে এই দিকের এই উপাদানগুলো এর মধ্যে, এই পূর্ণ সংখ্যার মধ্যে বেশি আছে, যা এই উপাদানগুলো এর মধ্যে নেই। তার মানে আমরা এখানে বলতে পারি এই স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে বস কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যাটা তোমার হচ্ছে স্বাভাবিক কি বলে, তোমার স্বাভাবিক সংখ্যাটা আসলে কি, পূর্ণ সংখ্যার একটা উপসেট। স্বাভাবিক সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যার উপসেট। তাহলে এটাকে আমরা বলতে পারি এরকম ভাবে, দেখো এই যে n সাবসেট অফ z, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কার একটা উপসেট, পূর্ণ সংখ্যার উপসেট। তাহলে পূর্ণ সংখ্যার উপসেট মানে ই কিন্তু এর উপসেট, এ কিন্তু এর অধীনে আছে, কিন্তু এর অধীনে এই যে জেড কিন্তু এর অধীনে নাই। এই জেড এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের কিছু একটা অংশ এর মধ্যে আছে। তাহলে এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো বগুড়া জেলাতে 9টা থানা, তাহলে 9টা থানার মধ্যে ধরো আমাদের, ধরো কাহালু যদি আমি বলি, কাহালু কাহালু, তাহলে কাহালু সাবসেট অফ তোমার বগুড়া, বগুড়া, অর্থাৎ কাহালুটা বগুড়ার একটা উপশহর বা উপজেলা, উপজেলা বা থানা যেটাই বলি না কেন, কাহালুটা বগুড়ার একটা উপজেলা। এখন তুমি যদি এইভাবে লেখো বগুড়া সাবসেট অফ কাহালু, তাহলে কি হবে? বগুড়া কি কাহালুর উপসেট? নো, এটা নট সাবসেট, অর্থাৎ উপসেট নয়। বগুড়া কিন্তু কাহালুর উপসেট নয়, বরঞ্চ কাহালুই বগুড়ার উপসেট। তাহলে এইখানে তোমার হচ্ছে এন এবং জেড এর মধ্যে, দুইটার মধ্যে বড়কে বড় হচ্ছে জেড, কারণ জেড এর মধ্যেই এন আছে, বাট এন এর মধ্যে জেড এর পার্টিকুলার কিছু অংশ আছে, কিন্তু এই যে এন এর মধ্যে যা আছে, সরি জেড এর মধ্যে যা আছে তার সবগুলো অংশ কিন্তু এন এর মধ্যে নেই। তাহলে এই হচ্ছে তোমার তোমার স্বাভাবিক সংখ্যা এবং তোমার হচ্ছে সরি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা এবং তোমার পূর্ণ সংখ্যার মধ্যে একটা তোমার হচ্ছে সম্পর্ক। তাহলে এন সাবসেট অফ জেড, তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এই পাশের এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। গণনাকারী সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যার তোমার পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, বাট এই সবগুলোই পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ অখণ্ড সংখ্যা থাকবে না। এইটা হচ্ছে তোমার এই যে বাস্তব সংখ্যা অধ্যায়ের মেইন যে টপিক, দুইটা সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই এর বাইরে আর কোনো কনসেপ্ট নেই এখানে। আশা করি এই দুইটা বুঝতে পারছো। আচ্ছা আসো, এরপরে আমরা মেইন যে মানে সংখ্যাগুলো আছে আমাদের, যে মেইন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা মূলদ এবং অমূলদ সংখ্যা, সেটা আমরা একটু পরে বুঝি, কারণ ওইটাই হচ্ছে মেইন টপিক। ওইটা পরে বুঝলে সুবিধা হবে, আমরা ওইটা স্পেশাল ভাবে শিখবো।
এরপরে আরো যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা একটু আলোচনা করে নিই। তাহলে সেই সংখ্যাগুলোর মধ্যে আরো কিছু সংখ্যা আছে, দেখো সেই সংখ্যাগুলো আমরা একটু আলোচনা করি। তাহলে স্বাভাবিক সংখ্যা গেল, পূর্ণ সংখ্যা গেল, এরপরে তোমার ধরো অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি? অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক অর্থাৎ শব্দের মধ্যেই কিন্তু সংখ্যাটা লুকিয়ে আছে। অঋণাত্মক মানে যেটা ঋণাত্মক নয়, এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়। তার মানে কি, তোমার শূন্য, এখানে কিন্তু ওই যে স্বাভাবিক সংখ্যা যে আছে, ওই স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, বাট যখন অঋণাত্মক সংখ্যা স্পেসিফিক ভাবে বলবে তখন কিন্তু এখানে আসতে হবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। অর্থাৎ অঋণাত্মক সংখ্যার মধ্যে থাকবে এরকম, তোমার অঋণাত্মক সংখ্যার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে এই যে 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, এইভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো কিন্তু অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য আসলে কি সংখ্যা? শূন্যকে আমরা অঋণাত্মক সংখ্যা বলবো, আবার শূন্যকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলতে পারি, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্য ছিল। তাহলে শূন্য তুমি দুই ভাবে লিখতে পারো, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলবা, কোনো সমস্যা নাই, আবার পূর্ণ সংখ্যা বললেও কোনো সমস্যা নেই। তাহলে অঋণাত্মক সংখ্যাটা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, এটা একটা সংখ্যা। আচ্ছা, এরপরে তোমার দশমিক সংখ্যা আছে, এরপরে দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা। ধরো ভগ্নাংশ সংখ্যা, এরপরে সংখ্যা আমরা লিখবো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ, ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে এরকম। ভগ্নাংশ আবার দুই প্রকার। ভগ্নাংশ মানে ভাগের অংশ, কোনো একটা ভাগ, কোনো একটা সংখ্যাকে ভাগ করবো, মানে কোনো কিছুকে ভাগ করব, ভাগ করে তারই যে অংশ, এটাকেই তো আমরা ভগ্নাংশ বলবো। তাহলে ভগ্নাংশ তুমি জানো, ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে তোমার কি বলে, দশমিক ভগ্নাংশ। দশমিক, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ মানে কি? সাধারণ ভগ্নাংশর অর্থই হচ্ছে লব আর হর থাকবে, লব, লব ভাগ হর, অর্থাৎ সাধারণ ভগ্নাংশের লব এবং হর থাকবে। তুমি বলতে পারো এইভাবে, লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। আর দশমিক ভগ্নাংশ মানে কি? দশমিক ভগ্নাংশ তাকেই বলা হবে কোনো একটা সংখ্যার কিছু অঙ্কের পরে, নির্দিষ্ট কিছু অঙ্কের পরে একটা দশমিক চিহ্ন থাকবে, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ হচ্ছে তোমার এরকম, ধরো দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক চিহ্ন থাকবে, কোনো একটা সংখ্যার মধ্যে দশমিক চিহ্ন থাকবে, সেই ভগ্নাংশকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশটা আবার দুই প্রকার, এই ভগ্নাংশটা আবার দুই প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম, অসীম দশমিক। আচ্ছা, তাহলে ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার, ভগ্নাংশ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে কি? দশমিকের পরে তোমার হচ্ছে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, ধরো এরকম থাকলো, ধরো 1.1.234, অর্থাৎ 234। আবার আরো একটা দিই, ধরো 0.547, এই যে অর্থাৎ দশমিকের পরে এখানে তিনটা, বা এখানে আরো যদি দিতে পারো 9, দশমিকের উপর চারটা, দশমিকের উপরে তিনটা থাক চারটা থাক, সেটা তো সীমা আছে, অর্থাৎ নির্দিষ্ট। এই কারণে এই ভগ্নাংশগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। এখন অসীম দশমিক ভগ্নাংশ কি? দেখো, ধরো 1.24735, এইভাবে চলতে আছে, এরকম এরকম অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, চলতেই আছে, এই ধরনের ভগ্নাংশকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। এই টাইপের ভগ্নাংশ, ধরো কোনো একটা অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যাটাও আসলে কি? অসীম দশমিক ভগ্নাংশ। ধরো √3,
এই যে √3, এটার মান কি 1.717, এভাবে চলতেই থাকবে। তাহলে এইগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই √3 যে অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা কিন্তু আমি এখন আলোচনাই করিনি, সুতরাং তোমাকে এটার টেনশন করার কোনো প্রয়োজন নেই। অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা দিয়ে আমরা বিস্তারিত সবিস্তার আলোচনা করব। আমরা আপাতত দশমিক ভগ্নাংশ দুই প্রকার জেনে নেই। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন চলে আসো সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ লবহরযুক্ত ভগ্নাংশকে তো সাধারণ ভগ্নাংশ বলা হয়। এখন এই সাধারণ ভগ্নাংশ কিন্তু আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, এই যে এক, এই যে দুই, এই যে তিন। তাহলে সাধারণ এটা প্রকৃত, প্রকৃত, আর এটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র, মিশ্র। এটা তুমি জানো। প্রকৃত মানে কি, যে ভগ্নাংশের হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হর বড়, ধরো 7/10, অর্থাৎ ধরো 10-এর মধ্যে 7 পাওয়া কিন্তু সম্ভব, এটা কিন্তু প্রকৃত ঘটনা। কোন একটা পরীক্ষায় 10-এর মধ্যে পরীক্ষা নিয়েছে, 10 আউট অফ তোমার হচ্ছে 7, অর্থাৎ 10-এর মধ্যে 7 পাইছে, এটা কিন্তু বাস্তব, রিয়েল, মানে প্রকৃত ঘটনা। এই জন্য এটাই প্রকৃত ভগ্নাংশ। বাট এটা যদি এরকম হয় 10/7, অর্থাৎ 7-এর মধ্যে 10, এটা কি পাওয়া সম্ভব? 7-এর মধ্যে 10 পাওয়া তো সম্ভব নয়, এটা কাল্পনিক বা অপ্রকৃত। এই কারণে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ যে ভগ্নাংশের লবই বড়, হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ তাকেই বলা হয়, সেটা হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা, ধরো 2 বা 3 বা 4 বা যে কোনো পূর্ণ সংখ্যা, 10, 15 যাই হোক, এই পূর্ণ সংখ্যার সাথে যদি একটা অংশ প্রকৃত ভগ্নাংশ সমস্ত আকারে থাকে, ধরো এখানে 4/7, তাহলে এই সংখ্যাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার সমস্ত আকার, এই টোটাল জিনিসটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার ভগ্নাংশ সংখ্যার শ্রেণীবিন্যাস। এখন তোমার এটা তো গেল দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ গেল। কারণ এছাড়া আরো একটা ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। সেটা কি, সেটা আমরা একটু আলোচনা করি। তাহলে দেখো, তাহলে ভগ্নাংশ যখন হচ্ছে অঋণাত্মক গেল, ভগ্নাংশ গেল, ভগ্নাংশের আবার দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা মানে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, আবৃত, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন বিশেষ আর এক প্রকারের ভগ্নাংশ আছে তোমার এই অধ্যায়ে, সেটা হচ্ছে কি তোমার আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত দশমিক ভগ্নাংশটা কি জিনিস, সেটা ধরো এরকম, ধরো তুমি 10 টাকা তোমার কাছে আছে, এই 10 টাকাকে তুমি যদি 3 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে বিষয়টা এরকম দেখো, 10-এর মধ্যে 3 কিন্তু 3 বার যায়, তাহলে 3×3 = 9। আচ্ছা, তাহলে থাকে তোমার হচ্ছে 1, তাহলে যায় না, তার মানে দশমিক দিয়ে তুমি একটা শূন্য নিবা, এই তো ঘটনা। তারপরে আবারও 3, তাহলে আবারও হচ্ছে তোমার 9, তাহলে দশমিক দিয়ে যেহেতু শূন্য নিছি, মানে দশমিক যেহেতু দিছি আমরা, তাহলে শূন্য আমরা নিতেই পারি। তাহলে আবারও 3, এইভাবে এখানে 9, তারপরে আবারও হচ্ছে তোমার 1, আবারও শূন্য নেওয়া যায়, 3, এইভাবে 9, এইভাবে কিন্তু চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ 3, 3, 3, পৃথিবী শেষ হবে, বাট 3-এর কিন্তু কোনো শেষ হবে না। তাহলে এই যে দেখো, দশমিকের পরে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা অথবা একাধিক কোনো নির্দিষ্ট সংখ্যা, এক বা একাধিক সংখ্যা বারবার আসতেছে দশমিকের উপরে, বারবার, র্যান্ডমলি নয়। এটা একদমই তোমার হচ্ছে কি বলে, এটাকে বলা হয় তোমার হচ্ছে একটা ধারা মেনটেন করে, একটা সিকোয়েন্স মেনটেন করে আসতেছে। এই টাইপের সংখ্যাকে বলবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের পরে কোনো একটা অঙ্ক সংখ্যা বা একাধিক অঙ্ক সংখ্যা যদি বারবার আসে, পর্যায়ক্রমে যদি আসে, তাহলে সেই টাইপের ভগ্নাংশকে বলবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে কিন্তু পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ বলা হয়। এর কারণ হচ্ছে দেখো, এটা এইভাবে যদি না লেখে, তুমি এইভাবে দেখো 3 মানে 3.3, যেহেতু 3 বারবার আসতেছে, এই কারণে 3 অতবার লেখা হয় না, এই জন্য 3-এর মাথার উপরে আবার একটা ফোঁটা দেওয়া হয়, এই ফোঁটাকে বলা হয় আবৃত চিহ্ন। আবৃত, আবৃত বা পৌনঃপুনিক, পৌনঃপুনিক, আচ্ছা পৌনঃপুনিক চিহ্ন এইটাকে বলা হয়। তাহলে অনুরূপ ভাবে ধরো
ধরো এখানে 12.4565656 এভাবে চলতে আছে, এভাবে চলতে আছে, এভাবে চলতেছে, এভাবে চলতেছে। তাহলে দেখো, খেয়াল করে দেখো, দশমিকের পরে যে 12, দশমিকের পরে 4 কিন্তু একটাই আছে, বাট পুনরাবৃত্তি হচ্ছে কার? 5 6 5 6 5 6, অর্থাৎ এই যে 5 এবং 6 কিন্তু বারবার আসতেছে। সুতরাং এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এইটাকে এইভাবে না লিখে তুমি এইভাবে লিখতে পারো, এই যে 12.4, 4 কিন্তু লিখতেই হবে একবার, আর 5 6, এই যে 5 এবং 6 যেহেতু বারবার আসতেছে, সুতরাং 5 এবং 6 এর উপর তুমি দুইটা পৌনঃপুন্যক চিহ্ন দিবা। এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এই টাইপের ভগ্নাংশ এগুলো কি? আবৃত আবৃত দশমিক দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আরো একটা দেখায়, ধরো 7.24694694669 এইভাবে চলতেইছে, এইভাবে চলিচ্ছে। আচ্ছা, এটা তো একটা অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ এটা, বাট এটা কিন্তু অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ শুধু অসীম দশমিক ভগ্নাংশ বললে ভুল হবে, কারণ এটা কিন্তু কোনো নির্দিষ্ট পার্টিকুলার কিছু অঙ্ক সংখ্যা বারবার আসতেছে। সুতরাং এটাকে শুধু যদি তুমি আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলো তাহলে কিন্তু হবে না, কারণ অসীম দশমিক ভগ্নাংশেরও এটা আরো একটা স্পেশাল একটা কোয়ালিটি মেনটেন করতেছে, সেটা হচ্ছে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম ও প্লাস আবৃত, কিভাবে আবৃত? এই যে দেখো, 469 অর্থাৎ এই তিনটা সংখ্যা বারবার আসতেছে। সুতরাং এটাকে এইভাবে না লিখে এটাকে এইভাবে লেখা হবে, এই যে 7.2, 2 কিন্তু দশমিকের পরে 2 কিন্তু একবারই আছে, সুতরাং তোমাকে 2 লিখতে হবে এবং 2 এর উপর কোনো পৌনঃপুন্যক দেওয়া যাবে না। তাহলে আসতেছে বারবার কি কি, এই যে 4 6 9 4 6, তাহলে 4 6, এই যে 9। এখন পৌনঃপুন্যক কি আমি তিনটাদের উপরে দেবো? নো, পৌনঃপুন্যক তিনটার উপর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ফার্স্ট এরটা দিবা আর এই যে লাস্ট এরটা দিবা, এই দুইটা দিলে, আর মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে, তাহলে কোনো যতগুলো সংখ্যা আছে একটা সংখ্যার উপরেও পৌনঃপুন্যক দেওয়া যাবে না, দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তাহলে বোঝা যাবে এই যে ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যাতেই সবগুলো সংখ্যার উপরেই পৌনঃপুন্যক চিহ্ন আছে বলে বিবেচিত হবে। বিষয়টা এরকম, শীতের মধ্যে প্রচন্ড শীত, তোমরা তিন বন্ধু লেপের মধ্যে ঢুকে পড়ছো। এখন লাস্ট দুই প্রান্তের দুই বন্ধু যদি লেপ পায়, তাহলে মাঝখানের বন্ধুর কি প্রশ্ন করার অবকাশ রাখে যে আমার লেপ নাই? দুই প্রান্তের দুই বন্ধু পাইছে, তার মানে কি মাঝখানের বন্ধু অটোমেটিক পেয়ে যাবে, ওর কিন্তু মানে লেপ পায়নি, এই টাইপের প্রশ্ন করা কিন্তু অবান্তর। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ। আর এই আবৃত দশমিক ভগ্নাংশর আর একটা নাম কি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই যে আবৃত দশমিক ভগ্নাংশ বা এটার নাম আর একটা নাম কি? অসীম অসীম আবৃত আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ কেন অসীম দশমিক ভগ্নাংশ নয় সেটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো, এই পাশেরটা আমরা মিশাই দিই, এটা তো আমরা বুঝতেই পারছি। আশা করি এইগুলো বিষয় না, এই বেসিক গুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, অর্থাৎ সংখ্যার যে কনসেপ্ট, এগুলো যদি কমপ্লিট ভাবে তোমার মানে বুঝতে সমস্যা হয়, অর্থাৎ তুমি যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমার বেসিক কিন্তু কখনোই শক্ত বা পোক্ত হবে না, বা মজবুত, তুমি মজবুত ভিত্তির উপর তোমার বেসিক কিন্তু দাঁড়াবে না। আর বেসিক যদি মজবুত না হয়, তাহলে কিন্তু তোমার ভোগান্তির শেষ থাকবে না। বিভিন্ন সেটের যে অঙ্কগুলো আছে, এই সেটের অঙ্কগুলোতে কিন্তু এই যে বাস্তব সংখ্যার কোনটা স্বাভাবিক সংখ্যা, কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা মূলদ সংখ্যা, এই কনসেপ্ট গুলো কিন্তু খুবই লাগবে। সুতরাং এইখান থেকে তোমাকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিয়ে যেতেই হবে। তাহলে আসো, এখন আমরা শুধু অসীম দশমিক ভগ্নাংশ, অসীম অসীম এই পাশে কিন্তু আমি অসীম দশমিক ভগ্নাংশ আলোচনা করছিলাম, তারপর আর একবার দেখো, অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, কেন এইখানে এটা শুধু
আবৃত দশমিক ভগ্নাংশ বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটা কেন শুধু অসীম দশমিক ভগ্নাংশ, বা এটাকে আরো একটা নাম ধরে ডাকা হয়, এটাকে আর একটা নামে ডাকা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। কেন এইটা নামে ডাকা হয় তার ব্যাখ্যা দেখো। তাহলে ধরো 3.41257 ডট ডট ডট। তাহলে দেখো এইখানে খেয়াল করো, দশমিকের পরে অঙ্ক সংখ্যা কি নির্দিষ্ট? নো, তার মানে এটা অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই যে এই দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, এবং এই দশমিকের পরে কোনো একটা অঙ্ক সংখ্যা বা কোনো দুইটা বা তিনটা পার্টিকুলার কিছু অঙ্ক সংখ্যা কি বারবার কি পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, বারবার আসতেছে কি, এই ধরনের কিন্তু আসতেছে না। সুতরাং এটা শুধুই কি অসীম দশমিক ভগ্নাংশ, বা এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেহেতু আবৃত হচ্ছে না, অনাবৃত, এই কারণে এটাকে অনাবৃত দশমিক ভগ্নাংশ বা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, তুমি দুইটা নামেই কিন্তু ডাকতে পারো। এটা অসীম, এই টাইপের সংখ্যাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ অথবা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর এই টাইপের ভগ্নাংশগুলোকে বলবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই হচ্ছে তোমার পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ আর পৌনঃপুনিক ছাড়া ভগ্নাংশের যে তোমার হচ্ছে কনসেপ্ট, এটা তুমি আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো আমরা আরো কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার, আমরা কিন্তু মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুইটা সংখ্যা কিন্তু একটু বাদ রাখছি, এটা স্পেশাল ভাবে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে আমরা এই যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বাদে যত প্রকারের সংখ্যা আছে এই অধ্যায়ে সবগুলো সংখ্যার ডিটেলস মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু মূলদ এবং অমূলদ সংখ্যা স্পেশাল, ওইটা আমরা মূলদ সংখ্যা কিভাবে আসতে পারে, কোন কোন ওয়ে থেকে মূলদ সংখ্যা আসার কতগুলো সোর্স আছে এবং অমূলদ সংখ্যা আসার কতগুলো সোর্স আছে, এই সোর্স বাদে মূলদ এবং অমূলদ সংখ্যা অন্য কোনো উপায়ে আসা সম্ভব নয়। সুতরাং এই সংখ্যাগুলো আমরা খুব ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তাহলে আসো ওইটার পরে আমরা এইবার দেখি পূর্ণবর্গ সংখ্যা একটু আলোচনা করি। পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা সংখ্যার ডাবল গুণের ফলে যে সংখ্যাটা উৎপন্ন হয় সেই সংখ্যাকে বলবো আমরা কি পূর্ণবর্গ সংখ্যা। কোনো একটা সংখ্যা ধরো 3, তাহলে এই 3 গুণ 3, তাহলে 3, এই 3 কিন্তু দুইবার গুণের ফলে কিন্তু 9 উৎপন্ন হলো। যেহেতু এই 3 দুইবার গুণ করে 9 উৎপন্ন হইল, সুতরাং এই 9 কে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই 9 এর জন্ম হলো এই 3 দুইবার গুণের ফলে। সুতরাং এই 9 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো, বাট 3 কে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে না। 3 এমনি মৌলিক সংখ্যা, বা এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা যেটাই বলি আমরা, বা পূর্ণ সংখ্যা যাই বলি, বাট এই 9টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরকম ভাবে তোমার ধরো 4 গুণ 4, তাহলে 4 এবং 4 অর্থাৎ দুইটা 4 গুণ করার ফলে এখানে যেহেতু 16 হলো, সুতরাং এই 16 কে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি কি দেখো, এই যে 1 কিন্তু পূর্ণবর্গ, অর্থাৎ 1ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এটা কি তুমি জানো? এই যে দেখো, এই যে 1 গুণ 1 কিন্তু দুইবার গুণ করছে, দেখো দুইবার গুণ করার ফলে কিন্তু 1ই হলো। যেহেতু 1 দুইবার গুণের ফলে তোমার হচ্ছে 1ই হলো, তারপরেও এই 1 কে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে 1ও পূর্ণবর্গ সংখ্যা বলা যায়, কোনো সমস্যা নেই, 1 কে বলতে পারো তুমি পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো এরপরে দেখো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি কি, তাহলে 1 গুণ 1 তার মানে 1। এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা একটা লিস্ট করি আমরা, কতগুলো সংখ্যা পাই মোটামুটি। এখানে পূর্ণ বর্গ অসংখ্য সংখ্যা পাবো, পূর্ণবর্গ সংখ্যা কিছু কতগুলো সংখ্যা আমরা লিখি। তাহলে 1 গুণ 1 তার মানে 1, তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে তোমার হচ্ছে 2 গুণ 2 তার মানে 4,
3 গুণ 3 9, 4 গুণ 4 তাহলে 16, তারপরে 5 গুণ 5 25, তারপরে 6 গুণ 6 36, তারপরে হচ্ছে তোমার 7 গুণ 7 49, 8 গুণ 8 64, 9 গুণ 9 81, এরপরে 10 গুণ 10 100, অর্থাৎ 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 11 গুণ 11 তাহলে 111, 121, 121, 11 গুণ 11 গুণ করলে হচ্ছে 121, তারপর 12 গুণ 12 144, 13 গুণ 13 169, 14 গুণ 14 এটা যে কত আমার মনে নাই নিজেরই। তাহলে এইভাবে কিন্তু আসবে, এইভাবে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মোট কথা দাঁড়ালো কি, কোনো একটা সংখ্যার ডাবল গুণের ফলে যে সংখ্যাটা উৎপন্ন হবে এই উৎপন্ন সংখ্যাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা জানাটা আমাদের এত ইম্পর্টেন্ট, দেখো বুঝতে পারবা এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে যদি আমি সূত্র আকারে তোমাকে লিখে দিই, দেখো এটা একটু মনে রাখবা তুমি, যে এই যে রুট মানে বর্গমূল, রুটের বাংলা তো বর্গমূল, তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলাম, করলে আমরা যে সংখ্যাটা ফেরত পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা ফেরত পাবো, এখানে ভগ্নাংশ আসার কোনো চান্স নেই। তাহলে দেখো যেমন এই যে পূর্ণবর্গ সংখ্যা, এগুলোর বর্গমূল করা হোক, তাহলে এখানেই করি, এই যে রুট করো, তাহলে এখানে কি হচ্ছে 1, 1 তো পূর্ণ সংখ্যা, তারপরে 4 এর উপর রুট দাও তাহলে কি হচ্ছে 2, 2 পূর্ণ সংখ্যা, তারপরে 9 এর উপর রুট দিলে কি 3, 3 পূর্ণ সংখ্যা, তারপর 16 এর উপর রুট দিলে 4 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা, 6 পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা, 8 পূর্ণ সংখ্যা, তারপরে 9 পূর্ণ সংখ্যা, 10 পূর্ণ সংখ্যা, 11 পূর্ণ সংখ্যা, তারপর তোমার 12 পূর্ণ সংখ্যা, 13 পূর্ণ সংখ্যা। তার মানে কি দাঁড়ালো, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এই হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এই কনসেপ্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার এটা লাগবে। আচ্ছা, এরপরে সংখ্যার আর কি তথ্য আছে, তাহলে সংখ্যার আর তথ্য মোটামুটি এই। এখন তোমার বাস্তব সংখ্যা এবং মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুইটা বুঝতে হবে। এই দুইটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। তার আগে তোমাকে একটা জিনিস বুঝায় দেই, সেটা হচ্ছে সংখ্যা, গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তার মানে কি, স্বাভাবিক সংখ্যা যদি ধরো স্বাভাবিক সংখ্যা ধরলাম আমরা, ধরো একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাভাবিক সংখ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা, এই চেয়ারম্যান কার অধীনে থাকবে? চেয়ারম্যান থাকবে ওই সংসদীয় এলাকার এমপির অধীনে। তাহলে এমপিটা হচ্ছে অবশ্যই জেড, পূর্ণ সংখ্যা। তাহলে এই যে এমপিটা আবার কার অধীনে থাকবে? সে ধরো এমপির চেয়ে বড় আছে মন্ত্রী, তাহলে মন্ত্রীটা হবে এখানে কিউ, মানে কিন্তু এখানে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এগুলো সাবসেট। আচ্ছা, তারপরে এই যে কতগুলো মন্ত্রী মিলে এই মন্ত্রীগুলোকে আবার চালনা করবে কিন্তু মন্ত্রীদের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী, সেটা কিন্তু বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তার মানে এই যে বাস্তব সংখ্যার যে ক্রম, সেটা কিন্তু এটা। স্বাভাবিক সংখ্যা কার অধীনে থাকবে? পূর্ণ সংখ্যার অধীনে। অর্থাৎ এর বস কিন্তু এ, আবার এর বস এ, আবার এর বস কিন্তু এ। তার মানে আলটিমেটলি এ হচ্ছে বস, অর্থাৎ সর্বশেষ ঠিকানার সংখ্যা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। এ কারণে এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কিন্তু বাস্তব সংখ্যা। যদি অধ্যায়ের নাম দিত পূর্ণ সংখ্যা, তাহলে হয়তোবা স্বাভাবিক সংখ্যা অধ্যায়ে স্থান পেত, পূর্ণ সংখ্যাও স্থান পেত, বাট মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা এগুলো কিন্তু লেখা যেত না। আবার অধ্যায়ের নাম যদি দিত স্বাভাবিক সংখ্যা, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা এগুলো কিন্তু কোনো আলোচনা করার সুযোগ থাকতো না, যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর যেহেতু এখন অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা, এই কারণে বাস্তব সংখ্যার মধ্যে সব ধরনের সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, তারপরে অমূলদ সংখ্যা, সর্বোপরি
বাস্তব সংখ্যা। এই কারণে অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অতি শীঘ্রই আমরা সেই ভিডিওতে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত সবিস্তারে ইনশাল্লাহ কনসেপ্ট একদম ক্লিয়ার করে ধরে ধরে পার্ট বাই পার্ট মূলদ সংখ্যার উৎস, অমূলদ সংখ্যার উৎস, মূলদ সংখ্যা চেনার উপায়, অমূলদ সংখ্যা চেনার উপায়, বিবিধ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।